আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। অনুষ্ঠানের শুরু একটি কবিতার আবৃত্তি দিয়ে। আমি কোনো ভালোবাসার গল্প জানি না, যেটুকু জানি সবটুকু যুদ্ধের। দিন রাত্রি জীবনভর মানুষের সাথে মানুষের। ছেলেবেলায় নখের আঁচড়ে ঘুম ভেঙে দেখেছি বহু রাত, কি ভীষণ অপেক্ষায় মা আমার একলা জাগেন। বাবা তখনও ফেরেনি পুলিশের ভয়ে। বাবা আমার খুব সাবধানে শ্রমিকের ঘরে ঘরে ইশতেহার ছড়ান, সারা রাত জেগে দেয়ালে দেয়ালে আঁকেন জীবনের গান। জেগে থাকি আমি, জেগে থাকে মা, খুলে রেখে ঘরের দুয়ার। এ বড় কঠিন যুদ্ধ, স্বামীহীন রাত্রি জাগার। আমি কোনো ভালোবাসার গল্প বলিনি, যেটুকু বলেছি সবটুকু যুদ্ধের। দিন রাত্রি জীবনভর মানুষের সাথে মানুষের। লাঙ্গল হারিয়ে যে কৃষক গ্রাম থেকে উঠে এলো কামানের শহরে, তাকে তুমি কি নামে ডাকো? আমি তাকে যোদ্ধা যোদ্ধা বলে ডাকি। শহরের মানচিত্র গুঁজে দিয়ে হাতে আর একটি যুদ্ধের অপেক্ষায় থাকি। আমি কোনো ভালোবাসার গল্প শিখিনি, যেটুকু শিখেছি সবটুকু যুদ্ধের। দিন রাত্রি জীবনভর মানুষের সাথে মানুষের। সম্পূর্ণ ভালোবাসা কোনো দিন পাবে না, তবু তুমি আমাকে ডাকো। এ শরীর পুরোটা যাবে না, তবু তুমি দাঁড়িয়ে থাকো। বহুদিন কাছে গিয়ে দেখেছি, বহুদিন মিশে গিয়ে দেখেছি, ভালোবাসা আমাকে ঘর ছাড়া করে। এ আমার বাবার স্বভাব, এ আমার মায়ের স্মৃতি, ঘুমহীন চোখে স্বামীহীন ঘরে রাত্রি জাগার। এই যদি প্রেম হয়, তাহলে আমিও তোমার। অলিম্পিয়া স্কুল অফ মিউজিকের চতুর্থ দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। স্থান টরন্টোর রয়্যাল ক্যানাডিয়ান লিজিয়ন হল, 9 নম্বর ডজ রোড। মিউজিক স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ধারার সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নৃত্য পরিবেশন করবে। শনিবার 2রা এপ্রিল সন্ধ্যা ঠিক 6:30 সবার জন্য প্রবেশ উন্মুক্ত। আপনার সাদর আমন্ত্রণ। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি আমার পূর্ণিমা রাত, তুমি চন্দ্র গ্রহণ, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। ওই দুটি হাতে যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাতে ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাতে যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাতে ধরে ফিরে আসি আমি জীবনে। যে নয়ন জালে দারুণ আগুন, বৃষ্টিও দেয় সে নয়ন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি।
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি। এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপের মনি দেয় গো আলো, সেই যে করে দংশন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, সাক্ষাৎকার পর্বে আমাদের আজকের অতিথি মিজান রহমান। বিশিষ্ট এই শিক্ষাবিদের সাথে আমাদের স্টুডিওতে কথা বলেছেন আক্তার হোসেন। দর্শক, আসুন কথা বলি আমাদের আজকের অতিথি ডক্টর মিজান রহমানের সাথে। কেমন আছেন? আছি, ভালোই আছি, তোমাদের দোয়ায় ভালোই আছি। আমরা আপনার কাছ থেকে আজকে বাংলা সাহিত্যের কিছু কথা শুনতে চাব। আপনি দীর্ঘদিন থেকে লেখালেখি করছেন এবং উত্তর আমেরিকার অন্যতম জনপ্রিয় লেখক। আপনার কাছ থেকে জানতে চাইব, বিশ্ব সাহিত্যের মানদণ্ডে বাংলা সাহিত্যের অবস্থানটা কোথায় বলে আপনি মনে করেন? এটা একটা লম্বা প্রশ্ন। আমি অত্যন্ত স্বল্প দর্শন মানুষ এবং স্বল্প জ্ঞানের মানুষ। বিশ্ব সাহিত্য এবং বাংলা সাহিত্য দুটি বিশাল জিনিস। আমি হলাম মূলত গণিতের মানুষ, সুতরাং আমার পক্ষে এই বিশাল বিষয়ে মন্তব্য করাটা এক প্রকার ধৃষ্টতা। তথাপি আমার সাধারণ বুদ্ধিতে যেটুকু কোলায় সেটুকু আমি বলতে পারি যে বর্তমানে বিশ্বায়ত জগতে বিশ্ব দৃষ্টি সব দেশেরই, সব লেখকেরই, সব শিল্পী সাধকদেরই প্রয়োজন। আমি মনে করি যে বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যের স্থান এবং বাংলা সাহিত্যে বিশ্ব সাহিত্যের স্থান একটা পরস্পরের জন্য সম্পূরক বস্তু এবং একে অন্যের থেকে আলাদা হতে পারে না। কেউ যদি বাংলা সাহিত্য লিখতে চায়, আমি মনে করি তার জন্য অত্যন্ত প্রয়োজন বিশ্ব সাহিত্যের সমস্ত খবর রাখা। অনুরূপভাবে যারা বিশ্ব সাহিত্যের সাধনা করে, আমি বেশ কিছু লোকের কথা জানি, তাদেরও প্রয়োজন বাংলা সাহিত্যের ভাষা কী হচ্ছে, রবীন্দ্রনাথের ভাষায় এখন কী হচ্ছে সে সম্বন্ধে আগ্রহী হওয়া। কিছুদিন আগে বাংলাদেশের দুজন বিখ্যাত কবি আমেরিকাতে এসে নবীন লেখকদের উপরে দুটি মন্তব্য করে যায়, যেটা বাংলাদেশে এবং প্রবাসেও বেশ একটা বিতর্কের ঝড় তুলে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নবীন লেখকদের প্রতি আপনাদের আগ্রহ কেমন, তখন তাদের একজন বলেছিলেন যে যখন কোনো নতুন লেখক তাদের বই আমাদেরকে দেয়, আমি সেটা খাটের নিচে রেখে দিই। আরেকজন বলেছিলেন যে আমি সেটা পুরনো খবর কাগজ ক্রেতার কাছে বিক্রি করে দিই। আমরা জানতে চাইব নবীন লেখকদের প্রতি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গিটা কি? আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি হলো এই যে কেউই প্রবীণ লেখক হতে পারে না প্রথমত নবীন লেখক না হলে। সুতরাং এই যারা প্রবীণ লেখক, যারা নবীন লেখকদের সম্বন্ধে নেতিবাচক মন্তব্য করেন, তারা হয় সেটা করেন তাদের নিজেদের সময়ের সীমাবদ্ধতার কারণে, হয়তো অতটা বোঝেননি যেটা কি বলে ফেলছেন,
আমি তাদের সেই বেনিফিট অফ ডাউটটা দেব। অথবা তারা ভুলে গেছেন যে তাদের একটা নবীন বয়স ছিল, এবং নবীন বয়সে যে তারা যে কাজটা করেছিলেন সেই কাজটার যে একটা প্রাচুর্য কাজ ছিল, যে একটা ধার ছিল, সেই ধারটা ছিল বলেই আজকে তা প্রসিদ্ধ হতে পেরেছেন। এবং এটাও দেখা যায় শুধু বাংলা সাহিত্যে নয়, সাহিত্য জাতীয় যে কোনো সৃজনশীল কর্মে, সৃষ্টিশীল কর্মে নবীন নবীন চিত্ত, নবীন মন, নবীন লেখনী, নবীন তুলি যা সৃষ্টি করে সেটার একটা আলাদা গুণ থাকে। বড় বড় বিজ্ঞানী আইনস্টাইন, ওনার যে 3টা বড় বড় কাজ, যে প্রতিটি কাজ নোবেল প্রাইজ যোগ্য কাজ ছিল, সেটা হয় 1905 সালে। তখন তার বয়স মাত্র 26 বছর। আমাদের অঙ্কশাস্ত্রে একজন অসাধারণ একজন চরিত্র, যার কাজ নিয়ে এখন হাজার হাজার ছেলে মেয়ে পিএইচডি ডিগ্রি করছে, তার নাম হলো গ্যালোয়া, একটা ফরাসি গণিতজ্ঞ। সে মারা গেছে 21 বছর বয়সে, মারা গেছে 21 বছর। সে যে অসাধারণ জিনিস লিখে গেছে তখন তার বয়স ছিল 19। হ্যাঁ, এটা নবীন বয়স, কিন্তু কাজটা নবীন নয়, কাজটা ছিল হাজার যুগের নবীন, হাজার যুগের প্রবীণ কাজ। প্রবাসে বসে দেশি রাজনীতি করা কিংবা আঞ্চলিক কাজে যুক্ত থাকাকে আপনি খুব একটা পছন্দ করেন না। আপনার বিভিন্ন লেখালেখিতে সেটা বেশ স্পষ্ট হয়ে প্রকাশিত হয়েছে। আমাদের জানতে ইচ্ছে করে যে প্রবাসে বসে দেশি রাজনীতি করা আর দেশি সাহিত্য চর্চা করার মধ্যে তফাৎটা কোথায়? আমি মনে করি প্রচণ্ড রকম পার্থক্য। কারণ রাজনীতি যে করে সাহিত্য করার কোনো প্রয়োজন নাই, আবার সাহিত্য যে করে তারও সরাসরি রাজনীতিতে প্রযুক্ত থাকার প্রয়োজন নেই। যদিও আমি এটা বিশ্বাস করি যে আজ বর্তমান যুগে প্রতিটি নাগরিকই তার একটা রাজনৈতিক অস্তিত্ব আছে, রাজনৈতিক পরিচিতি আছে, সেটা থেকে কিছুতেই কখনোই সে দূরে থাকতে পারে না। সুতরাং তার লেখাতে অবশ্যই রাজনীতি ঢুকবে, কিন্তু সক্রিয় রাজনীতি ঢুকবে না। যেটা ঢুকবে সেটা হলো রাজনৈতিক চিন্তা ঢুকবে। চিন্তা এক জিনিস আর কর্ম আরেক জিনিস। আমি যে লেখালেখি করেছি দেশীয় রাজনীতির এখানে করা, আমি বিশ্বাস করি যে এখানে বসে এখানে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না হয়ে দেশের রাজনীতি করে না হচ্ছে দেশের উপকার, না হচ্ছে এদেশের উপকার। সুতরাং যারা সাহিত্য করে তারা সাহিত্যের আনন্দে করে, তো সৃষ্টির আনন্দে করে। রাজনীতির মধ্যে সৃষ্টির প্রয়োজন হয় না, সরাসরি প্রয়োজন হয় না। আপনি প্রায়শই বলে থাকেন যে নতুন প্রজন্মকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করছি না বা উৎসাহ দিচ্ছি না। আপনি তাদেরকে মূল্যায়ন করা এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসলে কি বলতে চান? আমি বলতে চাই যে তাদের যদি আমাদের সংস্কৃতির প্রতি আগ্রহী, উৎসাহী করে তুলতে সত্যি সত্যি আমরা আগ্রহী আমরা চাই, তাহলে পরে ওদের উপর আমাদের দায়িত্ব দিতে হবে, আমাদের ওদের স্বীকৃতি দিতে হবে যে তারা তাদের একটা স্বাধীন চিন্তার ক্ষমতা আছে, তারা স্বাধীন দেশে বাস করছে। সুতরাং আমাদের যে গতানুগতিক যে একটা বাধা নিষেধের দেয়াল আমরা তৈরি করে রাখি, আমাদের পারিবারিক চিন্তাধারার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, সেই বাধা নিষেধের দেয়াল থেকে তাদের বেরোতে দিতে হবে। অর্থাৎ আমার মনে হয় যে আমাদের সাংস্কৃতিক জীবনে হোয়াই ডোন্ট উই ওদের আমন্ত্রণ জানাই, বাবারা নেক্সট প্রোগ্রামটা তোমরা করবে, তোমরাই পরিচালনা করবে, তোমাদের মাথা থেকে বের হবে কি করতে চাও, কিভাবে অনুষ্ঠান করলে ভালো হয়, তোমরাই করো, আমরা দর্শক থাকবো। এরকম দায়িত্ব কেউ কোনোদিন দিয়েছে? আমার বিশ্বাস ওদের যদি সেই দায়িত্ব দেওয়া হয় তাহলে ওরা আমাদের অনেকের চাইতেই ভালো প্রোগ্রাম করবে। সেই সুযোগটা আমরা ওদের দিচ্ছি না। ওদের আমাদের সঙ্গে বেঁধে অনুষ্ঠানে আনলে যথেষ্ট নয়, ওদের বোঝাতে হবে যে তোমরাই হলো ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ তোমরা, তোমাদের মঞ্চে যেতে হবে। এই হলো আমার মত। আপনি অনেকদিন থেকে গণিত শাস্ত্র নিয়ে কাজ করছেন,
আপনার এই বিষয়ে গবেষণা, আপনার লেখা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বর্তমানে আপনার পেশাগত কাজে কিভাবে নিয়োজিত আছেন? অসম্ভব রকমের মানে ওতপ্রোতভাবে। আমি তো বরাবরই আমি ঠাট্টা করে বলি, আমি বোধহয় মিন করি না, বলি যে কম্বল আমাকে, আমি ছেড়ে দিচ্ছি কম্বলকে, কিন্তু কম্বল আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না। বারবার সেই আমার প্রথম প্রেম হতে এটা নয়, কিন্তু প্রেম। সুতরাং প্রেমিকার কাছে আমি ফিরে যেতেই হবে আর কি। সুতরাং এই যে মোহিনীর ডাক, সেই ডাক আমি কিছুতেই অগ্রাহ্য করতে পারি না। এই তো আমি পরশুদিন এলাম, সকালবেলা উঠে আমার মাথায় একটা আইডিয়া ঢুকলো, আমি কিছু লিখে এলাম। আমি তো তাই করি, সকালবেলা হয়তো বাংলা লিখলাম, বিকেলবেলা আমি অঙ্ক করলাম। এইভাবেই আমার একটা আরেকটা থেকে দেয়, খানিকটা যাকে বলে স্বস্তি ঠিক না, একটু বিরতি দেয়। সুতরাং একে অন্যকে যেন মানে তারা নিজেদের মধ্যে যেন ভাগাভাগি করে নিয়েছে, এই লোকটাকে আমি নেব সকালবেলা, তুমি নেবে বিকেলবেলা। একজন লেখককে কখন অবসর নিতে হয়, অথবা প্রশ্নটা যদি ঘুরিয়ে করি, একজন লেখকের কি অবসর জীবন আছে? আমার মনে হয় না। লেখক যদি সে সত্যিকারের সৃষ্টিধর্মী লেখক হয়, সৃষ্টির কখনোই শেষ নেই। সৃষ্টি চিরন্তন, সৃষ্টি অবিরাম। দেহ চলে যাবে কিন্তু সৃষ্টি যাবে না। এবং যদি যেদিন তার সৃষ্টিশীলতা চলে যায়, সেদিনই তার দেহ না গেলেও সে আসলে মৃত, আমার মতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা টেলিভিশনকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে, যে আমাকে আপনারা এখানে এনেছেন, আমাকে বলবার সুযোগ দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। ভালো থাকুন আপনারা সবাই। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। অলিম্পিয়া স্কুল অফ মিউজিকের চতুর্থ দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। স্থান টরন্টোর রয়্যাল ক্যানাডিয়ান লিজিয়ন হল, 9 নম্বর ডজ রোড। মিউজিক স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ধারার সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নৃত্য পরিবেশন করবে। শনিবার 2রা এপ্রিল সন্ধ্যা ঠিক 6:30 সবার জন্য প্রবেশ উন্মুক্ত। আপনার সাদর আমন্ত্রণ। যখন ডেকেছি কাছে আসনি তো, করেছো আহত হৃদয় আমার, আজ কেন বুক ভরা কান্না তোমার। যখন ডেকেছি কাছে আসনি তো, করেছো আহত হৃদয় আমার, আজ কেন বুক ভরা কান্না তোমার। ঢেউ এসে যায় যে ঠায়, তীরের বুকে কুল ভাঙে ঢেউয়ে, হৃদয়টাকে ঢেউ এসে যায় যে ঠায়, তীরের বুকে কুল ভাঙে ঢেউয়ে, হৃদয়টাকে তীর হয়ে ভেঙেছিলে ঢেউ বারবার, তীর হয়ে ভেঙেছিলে ঢেউ বারবার, আজ কেন বুক ভরা
ডেকেছি কাছে আসনি তো, করেছো আহত হৃদয় আমার, আজ কেন বুক ভরা কান্না তোমার। যখন ডেকেছি কাছে আসনি তো, করেছো আহত হৃদয় আমার, আজ কেন বুক ভরা কান্না তোমার। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। মধুমা
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন।